নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা যারা নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসটি তাদের জন্য। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 4 ও 5 থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা গত ক্লাসটি অর্থাৎ প্রথম ক্লাসটি আমার দেখোনি, অবশ্যই দেখে আসবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করি। তোমাদের গণিত বইয়ের দেখো 4 এবং 5 পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে আমাদের √2, √3, √5 একটি অমূলদ সংখ্যা, সেটি প্রমাণ করতে হবে। এই ধরনের অঙ্ক প্রতি বছরই পরীক্ষাতে একটি করে আসে, এই জন্য এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে অঙ্কটি কিভাবে সমাধান করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে দেখো, প্রমাণ: ধরি √2 একটি মূলদ সংখ্যা। এখন দেখো, মূলদ সংখ্যার আমরা সংজ্ঞা পড়েছিলাম। দেখো, মূলদ সংখ্যা যদি হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখো, পরপর দুটি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q যেখানে > 1। তাহলে দেখো, আমরা এখানে আরেকটি কথা বলেছি, সেটি হচ্ছে সহমৌলিক জিনিসটা কি? পরপর দুইটি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা তখনই হবে যখন দুইটি সংখ্যার গুণনীয়ক অর্থাৎ সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না, তাহলেই সংখ্যা দুটি আমাদের কি হবে? সহমৌলিক হবে। তাহলে দেখো, p, q আমরা এখানে দুইটি স্বাভাবিক সংখ্যা ধরে নিয়েছি, তাদের হচ্ছে কি গুণনীয়ক হচ্ছে 1 হবে যদি √2 সমান p/q হয়। তোমরা একটু লক্ষ্য করো, p/q হয় মানে কি? অর্থাৎ মূলদ সংখ্যা হয়। তাহলে দেখো, √2 যদি মূলদ সংখ্যা হয় তাহলে তো মূলদ সংখ্যা হয়ে গেল, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি? অমূলদ সংখ্যা। তাহলে দেখো, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ উভয় দিকে আমরা বর্গ করব। কি করব? উভয় দিকে বর্গ করি। তাহলে দেখো, √2 p/q তাহলে বর্গ করে, তারপরে দেখো এই রুট আর আমাদের স্কয়ারে কি হয়? উঠে যায়। তাহলে এখানে শুধু থাকলো 2, এখানে থাকলো p², এখানে q², বা তারপরে দেখো, এখন দেখো আমরা উভয় দিকে q দ্বারা গুণ করব। 2q p² তাহলে q। দেখো, p q দ্বারা যদি আমরা গুণ করি, এখানে যদি আমরা q দ্বারা গুণ করি তাহলে এখানেও q দ্বারা গুণ করছি, তাহলে উপরের q আর একটা নিচের q কি কেটে গেছে, তাহলে শুধু নিচে দুইটার মধ্যে কয়টা থাকবে? একটি থাকবে। তাহলে দেখো, 2q এবং সমান সমান p²/q, তারা কি সমান? তারা কখনোই সমান হতে পারে না, কারণ p²/q পূর্ণ সংখ্যা কখনোই নয়। এখানে p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখো, p²/q যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে তো পূর্ণ সংখ্যা না হলে তো তাদেরকে আমরা মূলদ আকারে মূলদ সংখ্যা বলতে পারি না, কারণ মূলদ সংখ্যা তখনই হবে যখন তাদেরকে আমরা ভগ্নাংশ বা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে এখানে দেখো, তাহলে 2q এবং p²q সমান নয়, অর্থাৎ 2q not equal to p²
কিউ। সুতরাং রুট 2 কে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না। যেহেতু রুটটিকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে রুট 2 কখনোই কি মূলদ সংখ্যা হতেই পারে না। তাহলে আমরা কি লিখব? সুতরাং রুট 2 নট ইকুয়াল টু পি ভাগ কিউ। সুতরাং রুট 2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। আচ্ছা দেখো, রুট 2 তো আমরা অমূলদ সংখ্যা প্রমাণ করে ফেলাম, তাহলে এখানে আমাদের আরো আছে রুট 3, রুট 5। তাহলে দেখো এটি শর্টকাটে তোমরা খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারো। এখানে রুট 3 আসুক, রুট 5 আসুক অথবা রুট 7 আসুক, কোনো সমস্যা নেই। আমরা শুধু এখানে যদি রুট 3 আসে, এখানে যদি রুট 3 আসে তাহলে আমরা রুট 3 ধরবো, তাহলে এখানে আমরা রুট 3 লিখবো, তাহলে এখানে আমরা রুট 3 লিখবো, এখানে রুট 3 লিখবো, এখানে রুট 3 লিখবো, এখানে তাহলে দেখো এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো, এখানে 3 লিখবো। আসলে রুট 2 আসুক অথবা রুট 3 আসুক, নিয়ম কিন্তু আমাদের একটাই, শুধু তোমরা 2 এর জায়গায় 3 অথবা 5 অথবা 7 বসিয়ে দিলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তাহলে তুমি একটি অঙ্ক যদি মনোযোগ সহকারে করতে পারো, তাহলে বাকিগুলো তুমি এমনিতে পারবে। এখন চলো তোমাদের 4 পৃষ্ঠায় একটি উদাহরণ আছে, রুট 3 এবং রুট 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা তো জানি রুট 3 যেহেতু আমরা প্রমাণ করেই ফেলছি যে রুট 3 একটি অমূলদ সংখ্যা, তাহলে উদাহরণ 1 নম্বর অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করতে পারি। তো চলো আমরা 1 নম্বর উদাহরণটি করে ফেলি। তাহলে দেখো উদাহরণ 1 সমাধান। আচ্ছা দেখো, প্রথম যে আমার উদাহরণ 1 নম্বর অঙ্কটি আছে, দেখো রুট 3 4 এর মধ্যে, তার মানে রুট 3 থেকে 4 তো অবশ্যই আমাদের বড়। তাহলে রুট 3 থেকে 4 এর মধ্যে যে মানগুলো আছে তার মধ্যে দুইটা মান এমন হবে, সেই দুটো হবে কি অমূলদ সংখ্যা। তাহলে সমাধান দেখো, রুট 3 সমান সমান আমরা জানি রুট 3 যদি আমরা করি রুট সমান সমান 1.320508 ডট ডট ডট। তার মানে দেখো রুট 3 এর মান আমরা ক্যালকুলেটরে যদি হিসাব করি তাহলে 1.732050 ডট, আরো আমাদের এখানে সংখ্যা আছে, অতগুলো সংখ্যা আমাদের লেখা দরকার নেই। তাহলে দেখো রুট 3 যদি মান এত হয়, তাহলে রুট 3 মানটা দেখো 1.7, তার মানে কি 2 এর কাছাকাছি, কিন্তু আমাদের নিতে হবে কি 4 এর মধ্যে, মানে রুট 3 থেকে 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে ধরি আমরা, এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা a, অমূলদ সংখ্যা যদি a ও b ধরে নিই, তাহলে সংখ্যা দুটি আমাদের কি হতে পারে? তাহলে দেখো a সমান সমান √3 + 1। দেখো √3 তো আমাদের অমূলদ সংখ্যা আছে, তাহলে দেখো এর পরের সংখ্যাটি কি হতে পারে 1, তারপরের সংখ্যাটি কি হতে পারে 2, যদি বলে আরো সংখ্যা থাকতে পারে 3 4, 3 4 হবে না, কারণ দেখো আমাদের 4 পর্যন্ত বলে দিছে, আমার সত্য দিয়ে দিছে √3 থেকে 4, তার মানে কি এখানে যদি আমরা 1 যোগ করি অথবা 2 যোগ করি, তাহলে সেটি কি √3 থেকে অবশ্যই বড় হবে। তার মানে কি √3 থেকে বড় এবং 4 থেকে ছোট যে সংখ্যা দুইটি অমূলদ সংখ্যা, এইগুলো আমাদের বের করতে হবে। তাহলে দেখো ধরি b সমান সমান
√3 প্লাস 2। এখন দেখো √3 এর মান আমাদের কি, √3 মান আমরা এটা, তো এটার সাথে যদি 1 যোগ করি তার মানে কি 2.7 ডট ডট, এখানে যদি যোগ করি তাহলে 3. আর এখানে যদি আমি যদি 3 দেই তাহলে কি 3 আর আগে কি 4, 4 থেকে কিন্তু বড় হয়ে যায়, তার মানে কি এই দুটি হচ্ছে আমাদের হচ্ছে কি অমূলক সংখ্যা, এই দুটি হচ্ছে আমাদের সেই নির্ণয় অমূলক। আর কোন সংখ্যা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা নাই। যদি এখানে আমরা আরো যদি c সমান সমান যদি নিতাম √3 প্লাস 3, তাহলে √3 মান কত আমাদের দেখছেন 1.7, তার মানে কি এখানে 2 এর কাছে, এখানে 3 যোগ করলে কত হয়, 3 এর আগে কত 4, 4.7, তার মানে কি 4 থেকে বেশি হয়ে যায়, তার মানে এখানে আমরা এটা নিতে পারবো না। তাহলে দেখো √3 থেকে 4 এর মধ্যে এই দুটি অম্ল সংখ্যায় বিদ্যমান আছে, আর কোনো এখানে অম্ল সংখ্যা আমাদের নেই। তাহলে আমরা লিখব অর্থাৎ √3 প্লাস 1, √3 গ্রেটার দেন, দুঃখিত, √3 প্লাস 1 গ্রেটার দেন √3 প্লাস 2 গ্রেটার দেন 4। তার মধ্যে দেখো, তাহলে দেখো যে √3 থেকে বড় এবং 4 থেকে ছোট যে অম্ল সংখ্যা দুটি আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে এই দুটি হচ্ছে আমাদের নির্ণয় অমূলক। অতএব বা সুতরাং a ও b দুটি অমূলক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাও। তাহলে দেখো এখন আমরা উদাহরণ যে 2 নাম্বার তোমাদের আছে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সেটি আমরা সমাধান করব। তাহলে দেখো 2 নাম্বার কি অঙ্ক আছে আমাদের, উদাহরণ 2টা একটু পড়ে নিই আমরা। দেখো প্রমাণ করো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যার সাথে x, x+1, x+2, x+3 এগুলোকে বলা হয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, যা তোমরা ক্লাস 6, 7 এ শিখেছো। তাহলে দেখো আমরা 2 নম্বর উদাহরণটি সমাধান করি। তাহলে দেখো উদাহরণ 2 সমাধান। তাহলে দেখো কি বলছে, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে দেখো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো কি কি সংখ্যা, দেখো x, x+1, x+2, x+3। দেখো আমাদের 4টি নিতে বলছে, আমরা কিন্তু আর বেশি নিতে পারবো না। দেখো 1, 2, 3, 4, আর একটা যদি আমরা নিয়ে যাই 4 পর্যন্ত যদি নেই তাহলে 5টি হয়ে যায়, তাহলে আমরা এটা নিতে পারবো না। আমাদের 1, 2, 3, 4টি নিতে বলছে। এখন আমাদের শর্ত, দ্বিতীয় যে শর্তটি বলছে এটি হচ্ছে আমাদের প্রথম শর্ত, যে 4টি ক্রমিক সংখ্যা আমাদের নিতে হবে। তো 4টি ক্রমিক সংখ্যা আমরা নেওয়ার পর আমার আরো একটি শর্ত আছে, যে তাদের গুণফলের সাথে 1 যোগ করতে হবে। যদি যোগ করার পর সেটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে। তাহলে দেখো আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি অথবা শর্ত মতে, প্রশ্ন মতে। তো দেখো x গুণন x+1 গুণন x+2 x+3, এটার সাথে আমাদের 1 যোগ করতে হবে। কি যোগ করতে হবে, এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে আমাদের 1 যোগ করলে যদি পূর্ণবর্গ সংখ্যা হয় বা সূত্র আমাদের বর্গের কোনো সূত্র পড়ে তাহলে সেটি অবশ্যই আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমরা একটু সাজিয়ে নিব। দেখো এই বড় সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসব, এইটুকু তোমাদের শুধু এখানে কাজ, বাকি সব নিয়মে হয়ে যাবে। তো দেখো x+3 আমরা সামনে নিয়ে আসলাম, আর বাকি যেগুলো সব একই রকম রেখে দিলাম, যোগ 1। এখন আমরা গুণ করে দেব, x গুণ করলে x², x এর সাথে 3 গুণ করলে 3x। তারপর দেখো x আর x গুণ করলে x² প্লাস x এর সাথে 2 গুণ করলে 2x। তারপর x এর সাথে 1 গুণ করলে x,
1 এর সাথে 2 গুণ করলে হয় 2 আর যোগ হচ্ছে 1। তাহলে এটা আমাদের যা আছে তাই থাকবে। তাহলে এখানে দেখো x স্কয়ার 2 আর আগে কত যোগ করলে হয় 3x প্লাস 2 প্লাস 1। এখন দেখো এই যে x স্কয়ার প্লাস 3x এবং এখানে x স্কয়ার প্লাস 3x একই সংখ্যা। তাহলে এখানে আমরা একটা সংখ্যা যদি ধরে নেই তাহলে আমরা সূত্র এখানে ফেলাতে পারবো। তাহলে ধরি x স্কয়ার প্লাস 3x সমান সমান a। তাহলে তাহলে এখানে দেখো আমরা শুধু এই জায়গায় এটা বসাই দেব, a ইনটু এটার মান কত a প্লাস এখানে কি 2 প্লাস 1। তাহলে এখন আমরা গুণ করি, দেখো a গুণ করলে a স্কয়ার প্লাস 2 এর সাথে a গুণ করলে 2a আর এখানকার হচ্ছে প্লাস। তাহলে দেখো এটা কিন্তু এখন আমাদের বর্গ সংখ্যা হয়নি, এখন আমাদের সূত্র ফেলতে হবে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা ক্লাস 6 এ সেগুলো শিখেছো। দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা a স্কয়ার এটা হচ্ছে a b আমার কি আছে 1, তাহলে 1 b এর উপর স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা দেখো এইভাবে যদি লিখি তাহলে হয় কি a প্লাস 1 হোল স্কয়ার। তাহলে এখন আমরা a এর মানটা এখানে বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো a এর মান কত আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কয়ার। এটি আমাদের নির্ণয় অ্যানসার। তাহলে দেখো এর যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। দেখো বর্গ সংখ্যা আমাদের সূত্র পড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা উত্তর লিখব অতএব 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবে, তাহলে আমার ক্লাসগুলো দেওয়া মাত্রই তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।